ফিকশন হান্টের সমস্ত গল্প সবার আগে শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলো না আমাদের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন। আজ ফিকশন হান্টে তোমরা শুনবে লেখিকা ইশিকা হাজরার কলম থেকে একটি ভিন্ন স্বাদের ভয়ের গল্প, মেডুসার মৃত্যুবান। আজকের গল্প পাঠে রয়েছে প্রীতম। গল্পের সূত্রধারে আমি সায়ন্তন। শুনতে থাকো ইশিকা হাজরার কলম থেকে আজকের বিশেষ নিবেদন, মেডুসার মৃত্যুবান। স্যার, আপনি পুরনো অ্যান্টিকের ভালো দোকানের খোঁজ করছিলেন তো? আমার কাছে এরকম একটা দোকানের ঠিকানা জানা আছে। ওখানে কম দামে ভালো জিনিস পেয়ে যাবেন। যদি বলেন আমি নিয়ে যেতে পারি আপনাকে। সুনীলবাবু কথাগুলো বলেই এক মুখ হাসি নিয়ে তাকিয়ে রইল তমালের দিকে। তমাল দাস, বয়স 25, আইটি কোম্পানিতে ম্যানেজার পদে কর্মরত, বাড়ি উত্তর কলকাতায়। মা বাবাকে নিয়েই ওদের ছোট্ট সংসার। সুনীলবাবুও ওই একই অফিসে কর্মরত। অফিসে কর্মরত প্রত্যেকের সাথেই তমালের বেশ ভাব। সমস্ত কাজই হাসি মুখে সকলকে বুঝিয়ে দেয়, তবে রেগে গেলে বোধহয় তাণ্ডব বাঁধিয়ে দেয়। সেজন্য সবাই যেমন ওর সাথে হাসি মজা করে, তেমনি বেশ সামলেও চলে ওকে। তবে ওর যে অ্যান্টিক জিনিসের প্রতি একটা বড় রকমের দুর্বলতা আছে, সেই বিষয়েও অফিসের সকলেই কম বেশি জানবে নাই বা কেন। ওর অফিসে নিজের জন্য বরাদ্দ কেবিনটা বেশ কিছু শৌখিন পুরনো অ্যান্টিকের মূর্তি দিয়ে সাজিয়ে রেখেছে। তাছাড়া অফিসের সকলকে বলেও রেখেছে যে পুরনো কোনো অ্যান্টিকের দোকানের খোঁজ পেলেই তারা যেন তাকে জানায়। সেই কারণেই হাজার কাজের ফাঁকে দুপুরের লাঞ্চের সময় একটু ফাঁকা সময় পেতেই সুনীলবাবু বেশ আগ্রহের সাথে কথাগুলো বলল তমালকে। ওখানে কম দামে ভালো জিনিস পেয়ে যাবেন। যদি বলেন তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি ওখানে। কথাগুলো শুনেই খাওয়া ছেড়ে তমাল উজ্জ্বল চোখে তাকালো ওনার দিকে। তারপর বলল, না, তোমার যাওয়ার দরকার নেই সুনীলদা। তুমি বরং আমায় অ্যাড্রেসটা দিয়ে দিও, আমি নিজেই চলে যাব। তা দোকানটা কি এখান থেকে অনেকটা দূরে নাকি? না স্যার, দূরে নয়। এই তো আমাদের অফিস থেকে বেরিয়ে সুবলদার যে চায়ের দোকানটা আছে তার পেছন দিকেই দোকানটা। আসলে নতুন খুলেছে কিনা তাই এ ব্যাপারে বিশেষ কেউ জানে না। আমি সেদিন বাড়ি ফেরার সময় ওই দিকের এটিএমে গিয়েছিলাম, তাই চোখে পড়ে গিয়েছিল। আপনাকে বলবো করে আর বলা হয়ে ওঠেনি। ঠিক আছে, এই যে নতুন দোকানের ঠিকানা দিলে, আজই একবার গিয়ে দেখে আসতে হবে, বুঝলে? এখন গেলে তবু ভালো ভালো জিনিসের সন্ধান পাওয়া যাবে। তোমাকে অনেক ধন্যবাদ সুনীলদা। আরে স্যার, ধন্যবাদ বলার মতো আমি কিছুই করিনি। আপনি শুধুই এসব বলছেন। এরপর নানা গল্প। কাজের মধ্যে দিয়ে সন্ধেবেলায় বাড়ি ফেরার সময় হতেই তমাল তাড়াতাড়ি করে নিজের ব্যাগ গুছিয়ে পা বাড়ালো সুবলদার চায়ের দোকানের পিছনে অ্যান্টিকের দোকানে। সারা রাস্তায় চারিদিকে স্ট্রিট লাইটে বেশ জমকালো ব্যাপার থাকলেও পিছনের দিকে এই রাস্তায় আলোর পরিমাণ বেশ কম। নিভু নিভু পোস্টের হলুদ আলোয় এদিকে জায়গাটা দেখে মনে হয় কোলাহলপূর্ণ শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তমাল রাস্তার এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে এগিয়ে গেল সাদা লাল আলো জ্বলতে থাকা কাঁচ আর কাঠের তৈরি ছোট্ট দোকানটার দিকে। এর আগেও তমাল বহু অ্যান্টিকের দোকানে গেছে, তবে সেই দোকানগুলোর সাথে এই দোকানটার আকাশ পাতাল পার্থক্য। আসলে দোকানটাকে প্রথম দেখায় তার আদল দেখে মনে হবে দোকানটাই একটা আস্ত অ্যান্টিক বস্তুর মধ্যে একটা। বাইরে দাঁড়িয়ে সমস্তটা লক্ষ্য করে তমাল মনে মনে দোকানের সজ্জা নিয়ে প্রশংসা না করে পারল না। লাল আর সাদা আলোর মিশ্রণে এই ছোট্ট দোকানটাকে দেখে মনে হচ্ছে যেন কোনো প্রাচীন যুগ থেকে তুলে এনে এখানে রেখে দেওয়া হয়েছে। কেমন একটা ভুতুরে পরিবেশের মতো মনে হচ্ছে তমালের। তবে কাছ থেকে দেখার পর তমাল বুঝল দোকানটা আসলে কাঠের নয়, বরং ঢালাই করা কাঠের রং আর ডিজাইনের আদলে তৈরি। সেই সাথে দোকানে লাগানো কাঁচের মধ্যে দিয়ে ভিতরে এক ঝলক তাকিয়ে দেখল
বেশ রকমারি বিভিন্ন ধরনের জিনিসপত্র সাজানো রয়েছে তাকে তাকে। তমাল নিজের ভাবনা চিন্তায় ইতি টেনে দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ তার নাকে ঝাপটা দিয়ে গেল। সেটা সামলে নিয়ে দোকানের চারপাশে চোখ বোলাতে দেখতে পেল একজন বৃদ্ধ লোক চেয়ারে বসে ওর দিকেই তাকিয়ে আছে। তমাল হঠাৎ করে সেদিকে তাকিয়ে চমকে উঠলেও তারপর নিজেকে সামলে নিয়ে ওনার কাছে গিয়ে বলল, আপনি এই দোকানের মালিক? তমালের প্রশ্নে এবার বৃদ্ধ লোকটি ভাঙা গলায় ইংরেজি টানে বাংলায় বললেন, নমস্কার, এই দিস ইজ জোন্স। বলুন আপনার কি লাগবে? আপনাকে দেখে মনে হচ্ছে এইসব অ্যান্টিক জিনিসপত্রের ওপর আপনার বেশ দুর্বলতা রয়েছে। বৃদ্ধের বলার ধরন আর ওনার কথায় দুটো বিষয়ই তমালকে খানিক অবাক করল, সাথে ওনার নামটাও। আসলে বৃদ্ধটিকে প্রথম দেখায় একজন আদ্যপান্ত বাঙালি বলেই মনে হয়, কিন্তু ওনার বাংলা বলার ধরন কিংবা ওনার নাম সেটা বোঝাচ্ছে না। তমালের মনের ভাবনা বুঝতে পেরেই বোধহয় জোন্স খানিক হেসে বলল, এত ভাবার কিছু নেই, আমি বাঙালি ব্রিটিশ তুই। আমার শরীরে বাংলা ইংরেজি দুই রক্তই বইছে। আমার বাবা ছিলেন একজন ব্রিটিশ আর আমার মা ছিলেন একজন বাঙালি, সেই দুইয়ের সংমিশ্রণই আমার মধ্যে রয়েছে। লোকটাকে দেখে তমালের যতটা কাঠখোট্টা মনে হয়েছিল, আসলে লোকটি সেরকম মোটেও নয়, বরং প্রথম সাক্ষাতেই কেমন বিনা দ্বন্দ্বে নিজের বৃত্তান্ত দিয়ে দিল। তমাল নিজেও এগিয়ে গিয়ে হেসে বলল, বাহ, বেশ অন্যরকম ব্যাপার তো। কিন্তু এখানের এই অ্যান্টিকের দোকানটা কবে খুললেন বলুন তো? আমি 3 বছর ধরে এখানে চাকরি করছি, কখনো তো দেখিনি। তমালের কথায় জোন্স হেসে বলল, তুমি কি করে দেখবে বলো? দোকানটা খুলেছি আজ নিয়েই 4 দিন হলো। এর আগে তো আমি ইংল্যান্ডেই ছিলাম 5 বছর। ওখান থেকেই নিজের সমস্তটা গুছিয়ে নিয়ে একেবারেই সবকিছু নিয়ে এখানেই চলে আসি। বাবা মায়ের মৃত্যুর পর এই সব রেখে বিদেশে পাড়ি দিয়েছিলাম। ওখানেই স্ত্রী সন্তান নিয়ে চলে গিয়েছিলাম। কিন্তু কথাটা শেষ না করে এক দীর্ঘশ্বাস ছাড়লেন উনি। তমাল বুঝল এই নিয়ে উনি আর কথা বাড়াতে চান না। তমালও বিষয়টা নিয়ে আর কিছু বলল না। তারপর চারিদিকটা চোখ বুলিয়ে নিয়ে দোকানের ভিতরটা ঘুরতে ঘুরতে বলল, আপনার দোকানে তো বেশ অন্য রকমের জিনিস রয়েছে। আমি বহু দোকান ঘুরেছি, বড় বড় দোকানে গেছি, কিন্তু এরকম কালেকশন খুবই কম দেখেছি। বড়ই অদ্ভুত সব কালেকশন, সবটাই বোধহয় বাইরের দেশ থেকে আনা। হ্যাঁ, বাবার আমল থেকে এই ব্যবসায় চলছে, তাই এক্ষেত্রে আমার সোর্স একটু বেশি বড়। নানান দেশ থেকে আমদানি চলে এইসব অ্যান্টিক জিনিসপত্রের। আপনি এখানে যা দেখছেন সেগুলো তো সামান্য। আমার ভিতরের ঘরে এর থেকে আরও বেশি এবং অন্য ধরনের জিনিসপত্র রয়েছে, তবে তার দামও আকাশ ছোঁয়া। লোকজন জেনারেলি অ্যাফোর্ড করতে পারে না। এখানে খুব কম মানুষই আছেন যারা এইসব জিনিসপত্রের প্রতি আগ্রহী। না হলে বেশিরভাগ মানুষই তো এইসব জিনিসের পেছনে টাকা খরচ করাটাকে অপচয় বলেন। জোন্স যে কথাটা ভুল কিছু বলেনি সেটা তমালও ভালো করে জানে। ওর এই অ্যান্টিক জিনিসপত্র কেনা নিয়ে ওর মা বাবাও যে কম কথা শোনায় না। দীপ্তি অবশ্য এই ব্যাপারে বেশ উৎসুক হয়ে থাকে। দীপ্তির কথা মনে পড়তেই তমালের মুখে হাসি খেলে গেল। কদিন পরেই মেয়েটার জন্মদিন, ওকেই এখান থেকে কিছু একটা উপহার দেবে বলে ঠিক করেছে তমাল। দীপ্তির সাথে ওর সম্পর্ক সেই ক্লাস 12 থেকে। বাড়িতেও ওদের ব্যাপারটা সবাই জানে। হয়তো সামনের ডিসেম্বরেই ওদের 4 হাত এক হয়ে যাবে। কথাগুলো ভেবেই মুচকি হাসি হাসলো তমাল। তারপর বলল, বেশ তো, দেখান না। আমার আবার এইসব জিনিসপত্র ঘরে সাজিয়ে রাখার বদ অভ্যেস রয়েছে। বদ অভ্যেস কথাটা অবশ্য আমার মায়ের। জোন্স সামান্য হেসে চেয়ার থেকে উঠে দেয়ালের সুইচ বোর্ডে সুইচ অন করে তমালের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ চলো দেখে আসবে। কিন্তু কথা মতো জোন্সের পিছু পিছু হাঁটতে থাকলো তমাল। কয়েক পা এগোতে জোন্স ঘরের দেওয়ালের মতো দেখতে অথচ গুপ্ত দরজা খুলে নিজে ভেতরে প্রবেশ করে তমালকেও ভিতরে ডাকল।
এরকম একটা ভুলবাজির মতো কাণ্ড দেখে বিস্ময়ে চমকে উঠল। তারপর অবাক গলায় বলল, সত্যি আপনার দোকানটাকেই আমি আস্ত অ্যান্টিক বস্তু ভেবে ভুল কিছু করিনি। দোকানের ভেতরে আবার গুপ্ত দোকান, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। এখন তো এখানে কি কি রয়েছে সেসব ভেবেই আমার ভেতরে ভেতরে চরম উত্তেজনা কাজ করছে। জোন্স কিছু না বলে মুচকি হেসে তমালকে ভিতরে নিয়ে গেলেন। তমাল এদিক ওদিক ঘুরে ঘুরে সবটা দেখতে লাগলো। জোন্সও একটা একটা করে জিনিস তমালকে দেখাতে লাগলেন। হঠাৎ করে হাজারো জিনিসের ভিড়ে ঘরের অন্য প্রান্তে পর্দার আড়ালে একটা মূর্তি দেখে আনমনে এগিয়ে গেল তমাল। পর্দাটা সম্ভবত মূর্তিটাকে আড়াল করার জন্যই লাগানো হয়েছে। জোন্স ব্যাপারটা লক্ষ্য করে দ্রুত তমালকে আটকাতে দৌড়ে গেলেন। তবে ততক্ষণে যা হবার হয়ে গেছে। তমাল পর্দা সরিয়ে এক মনে চেয়ে রয়েছে সামনে রাখা অদ্ভুত মূর্তির দিকে। মূর্তিটা মোটেও দৃশ্য শোভনীয় নয়, তবে ভয়ঙ্কর সুন্দর বলে কিছু যদি হয় তবে তার উদাহরণ এই মূর্তি। মূর্তির মুখমণ্ডল একজন ভয়ঙ্কর দানবী নারীর, কিন্তু তার মাথায় কেশের পরিবর্তে রয়েছে সাপ। অজস্র সাপ যেন কিলবিল করছে তার মাথার উপর, তবে তার চোখ দুটো কালো কাপড়ে বাঁধা। তমাল সেই বাঁধন খুলতে গেলে জোন্স চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ, থামো থামো বলছি। ওই মূর্তির দিকে হাত বাড়াবে না। ওটা যেমন পর্দা চাপা দেওয়া ছিল তেমন আগের মতন করে রেখে দাও। ওটা একদম হাত দিও না, ডোন্ট টাচ। জোন্সের চিৎকারে তমালের ঘোর কাটতেই ও কয়েক পা পিছু হটে এসে অপরাধী মুখে বলল, ক্ষমা করবেন, আসলে মূর্তিটা বেশ অন্যরকম, তাই নিজেকে সামলে রাখতে পারিনি। আচ্ছা, এই মূর্তিটার চোখ বন্ধ কেন? জোন্স উত্তর না দিয়ে মেঝেতে পড়ে থাকা পর্দাটা তুলে সেটাকে ঠিক করতে যাবে, তার আগে তমাল ওনার হাত ধরে আকুতি ভরা গলায় বলল, এটাকে আবার পর্দা দিয়ে ঢাকবেন না। এই মূর্তিটা আমার চাই। আপনি আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দেবো, কিন্তু দয়া করে এটা আমাকে দিন। তমালের আকুতি মিনতি শুনে জোন্স ঠান্ডা গলায় বলল, এটা এটা বিক্রির জন্য রাখা হয়নি। এটা আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না। এখানে আরও অনেক কিছু আছে, তুমি এর মতো দেখেই কিছু একটা নাও। জোন্সের কথা শেষ করতে না দিয়ে তমাল প্রায় মরিয়া হয়ে বলল, প্লিজ প্লিজ, দয়া করে আমাকে ফেরাবেন না। এই মূর্তির মধ্যে এমন কি আছে যার জন্য আপনি আমাকে এটা দিতে চাইছেন না? হ্যাঁ, যদি দামের কথা ভাবেন তাহলে আমি তো বলছি আপনি যত টাকা বলবেন আমি তত টাকা দিতে রাজি আছি, কিন্তু প্লিজ মূর্তিটা আমাকে দিন, প্লিজ। প্রায় মিনিট 30-এর মতো এই বিষয়টি নিয়ে কথা হবার পর শেষ পর্যন্ত জোন্স তমালের কাছে পরাজয় স্বীকার করে একেবারে নিমরাজি হয়ে মূর্তিটি তমালকে দেবার জন্য রাজি হলেন। তবে তার আগে তমালকে উনি একটা শর্ত দিলেন। ঠিক আছে, এই মূর্তি আমি তোমাকে দেব, তবে কথা দাও, এই চোখের কালো কাপড় তুমি কোনো দিন খুলবে না। সজ্ঞানে হোক বা নিজের অজান্তে এই কাপড় যেমন মূর্তির চোখে বাঁধা রয়েছে তেমনই বাঁধা থাকবে। কথা দাও। সত্যটা তমালের কাছে ভারী অদ্ভুত লাগলেও মূর্তিটা নিজের করার জন্য তখনও সব শর্তেই রাজি। তার উপর মূর্তিটা যত দামি ভেবেছিল তার থেকে প্রায় জলের দামি মূর্তিটা জোন্স ওকে দিয়ে দিয়েছে। তবে তার সাথে ওই শর্তের কথা বারবার মনে করিয়ে দিতে ভোলেনি। তমাল অবশ্য সে বিষয় নিয়ে আর অত কর্ণপাত করেনি। ওর মন প্রাণ পড়ে তখন মূর্তির দিকে। অন্যদিন অফিস থেকে বাসে ফিরলেও আজ বাড়ি ফেরার জন্য ট্যাক্সি ভাড়া করে নিল তমাল। এত বড় মূর্তিটাকে নিয়ে তো ভিড় বাসে ওঠা যায় না। বাইকটাও এখনও সার্ভিসে রয়েছে। ট্যাক্সির মধ্যে বসে নিজের দেহটা সিটে হেলিয়ে দিয়ে পকেট থেকে ফোনটা বের করতে দেখল রাইমা দেবী অর্থাৎ ওর মায়ের 4টে মিস কল। ঘড়িতে 9টা বাজে। অন্যদিন তো এতক্ষণে বাড়ি পৌঁছে যায়, আজ জিনিসটা কিনতে গিয়েই এই দেরি। তমাল তাড়াতাড়ি কন্ট্যাক্ট লিস্ট খুলে মায়ের নাম্বারে ফোন করে জানিয়ে দিল যে সে রাস্তায় জ্যামে আটকে পড়েছে, তাই দেরি হচ্ছে উনি যেন চিন্তা না করেন। ফোনের ওপারে রাইমা দেবী খানিক গাইগুই করতেই তমাল হ্যালো হ্যালো বলে ফোনটা কেটে দিল।
এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না ওর। ভালো না লাগার অবশ্য নির্দিষ্ট কোনো কারণ নেই। ওর মন মস্তিষ্ক সবটাই এখন ওই মূর্তির দিকে নিবদ্ধ। জোন্সের দোকান থেকে বেরোনোর সময় আরও একটা জিনিস লক্ষ্য করেছে তমাল। দুটো মানুষের মূর্তি, একটা একজন মহিলার আর একটা বাচ্চা ছেলের। মূর্তি দুটো এমনিতে মূর্তির মতো দেখতে হলেও একদম কাছ থেকে দেখলে মনে হয় তারা যেন সত্যি রক্ত মাংসের মানুষ। মূর্তিগুলোর আরও একদম কাছে যেতে ওর মনে হলো মহিলা মূর্তিটার চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ব্যাপারটা দেখে তখন ভয় পেয়ে গেলেও এখন বাইরে বেরিয়ে বুঝতে পারছে সবটাই ওর মনের ভুল। নানান ভাবনার মাঝে বাড়ি পৌঁছে ট্যাক্সিওয়ালার সাহায্য নিয়ে মূর্তিটা নিজের ঘরে রেখে ট্যাক্সি ড্রাইভারকে টাকা মিটিয়ে বিদায় দিয়ে দেখল রমেনবাবু আর রায়মা দেবী ওর দিকে তাকিয়ে রয়েছে। তমাল পরিস্থিতি হালকা করার জন্য কিছু একটা বলতে যাবে, তার আগেই রায়মা দেবী গম্ভীর গলায় বললেন, রাত হয়েছে, তাড়াতাড়ি খাবে এসো, খাবার পর ওষুধ আছে তোমার বাবার। তমাল ভালো করে জানে যে ওর মা রেগে গেলেই ওকে তুমি করে বলতে শুরু করে। মাঝে মাঝে তমালের মনে হয় ওর রাগের উৎস ওর মায়ের থেকেই এসেছে। ও এটাও জানে এই মুহূর্তে মাকে কিছু বলতে যাওয়া মানে আগুনে ঘি ঢালা। ওর ভাবনার মাঝেই রায়মা দেবী গজগজ করতে করতে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন। ছেলে অফিসের বস, তার কি আর বাড়ির খেয়াল আছে? মা বাবার যা হবার হোক গিয়ে, কিন্তু ওর তাতে কি, কোনো যায় আসে না। ওই ছেলে নাকি 2 দিন পরে আবার বিয়ে করতে যাবে। আমি দীপ্তিকে বারণ করে দেব, আর যাই হোক যেন ওই ছেলের সাথে বিয়ে না করে। তমাল নিজের হয়ে কিছু বলতে যাবে, তার আগে রমেনবাবু ওর কাঁধে হাত দিয়ে ওকে থামিয়ে দিয়ে বলল, তোর মা এখন আগ্নেয়গিরির মতন ফাটছে, কিছু বলতে গেলেই আরো চেঁচামেচি হবে। তার থেকে আজ চুপচাপ খেয়ে উঠে যা। কাল রবিবার, তোর মায়ের মনের মতন বাজার করে নিয়ে আসিস, দেখবি রাগ কমে জল হয়ে গেছে। তা আবার কোন নতুন অ্যান্টিকের দোকানের সন্ধান করলি, আর কত টাকাই বা জলে ভাসিয়ে এলি শুনি? রমেনবাবুর কথা শুনেও এমন গুরুগম্ভীর পরিবেশের মধ্যে ফিক করে হেসে ফেলল তমাল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, বললে বিশ্বাস করবে না, ওই রকম মূর্তি অত জলের দামে যে আমি পেয়ে যাব ভাবতে পারিনি। সুনীলদাকে কাল একবার ফোন করে ধন্যবাদ জানাতেই হবে, বুঝলে? সুনীলদাই তো আজ দোকানটার খবর দিল। তোমরা কি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাতটা গল্প করে কাটাতে চাও নাকি? আমি তাহলে খাবারগুলো তুলে রাখছি, এই বলে দিলুম। রায়মা দেবীর চিৎকারে রমেনবাবু ভীত গলায় বলল, এই চল, আর দেরি করিস না, না হলে তোর সাথে সাথে আজ আমাকেও না খেয়েই কাটাতে হবে। তমাল আর রমেনবাবুর সাথে রায়মা দেবী চুপচাপ খাবার খেয়ে নিজেদের ঘরে চলে গেল। টেবিলে রাখা ওর ফোনটা নিয়ে দেখল দীপ্তির 6টা মিস কল। মেয়েটাও নিশ্চয়ই ওকে নিয়ে দুশ্চিন্তা করছিল, কিন্তু এত রাতে ফোন করা ঠিক হবে না ভেবে ছোট্ট একটা টেক্সট পাঠিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। সারাদিনের পর এই বিছানাটা বড্ড বেশি আরামদায়ক হয়ে ওঠে ওর কাছে। বিছানায় শুয়ে শুয়ে সামনের টেবিলে কাগজে মোড়া মূর্তির দিকে তাকিয়ে একবার ভাবল মূর্তিটা ভালো করে খুলে দেখবে, কিন্তু পরক্ষণেই ক্লান্ত শরীরে সাই না দেওয়ায় চোখ বন্ধ করে শুয়ে পড়ল। রাত ঠিক কতটা গভীর জানা নেই, এক নিস্তব্ধতা ঘিরে রেখেছে পুরো শহরটাকে। তার মধ্যেই এক নারী কণ্ঠের ডাক ভেসে আসছে কোথাও থেকে। তমালের নাম ধরে কেউ একভাবে ডেকে চলেছে। প্রথমে ঘুমের ঘোরে স্বপ্ন ভেবে অতটা পাত্তা না দিলেও ধীরে ধীরে আওয়াজটা আরও কাছে আসতে তমাল চোখ মেলে দেখল ঘরের পরিবেশ এটা না। রাতের আলোয় সবটা কেমন অচেনা। ও শুয়ে আছে নরম ঘাসের মধ্যে, সামনেই বড় একটা পুকুর, আর সেখান থেকে স্নান করে উঠে আসছে একজন লাস্যময়ী নারী। তার পরনের কাপড় লেপ্টে রয়েছে শরীর জুড়ে, তার চুলগুলো মাথার উপর ঝাঁকড়া হয়ে রয়েছে। তমাল নিজের চারপাশের অস্বাভাবিকতা সব কিছু ভুলে গিয়ে এক মনে চেয়ে রইল সেই লাস্যময়ীর দিকে। মেয়েটা এক ঝলক তমালের দিকে তাকাতেই তমাল লক্ষ্য করল তার চোখের মণিগুলো
কেমন সবজেটে ধরনের। এতে অবশ্য মেয়েটির রূপে আলাদা মাত্রা দিয়েছে। তমাল মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল তার দিকে। মেয়েটির গালে ওর হাত ছোঁয়াতেই মেয়েটি খিলখিল করে হেসে উঠে তমালের হাতটা চেপে ধরল। তারপর ওর দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তমালও দৃষ্টি স্থির রেখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। আস্তে আস্তে মেয়েটির ঝাঁকড়া চুলগুলো কিলবিলিয়ে উঠতে লাগলো। তমাল অবাক হয়ে সেদিকে তাকিয়ে ভয়ে বিস্ময়ে চেঁচিয়ে উঠল। এতক্ষণ যেগুলোকে সে ঝাঁকড়া চুল ভেবেছিল সেইগুলোই ধীরে ধীরে এক একটা সাপে পরিণত হচ্ছে। তারা কিলবিল করছে নারীটির ওই ছোট্ট মাথার ওপরে। লাল, নীল, সবুজ, কালো, কত রঙের সাপের বাহার। তমাল মেয়েটির হাতের মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেবার যত বেশি চেষ্টা করতে লাগলো, মেয়েটির হাতের বন্ধন তত বেশি দৃঢ় হতে লাগলো। তমাল ভয়ে চিৎকার করতে গিয়েও থেমে গেল। ওর সামনে থাকা নারীটি একইভাবে খিলখিলিয়ে হেসে চলেছে। তমালের মধ্যে সমস্ত ভয় আতঙ্ক সরে গিয়ে ভর করতে লাগলো এক আচ্ছন্নতা। ওর হঠাৎ করেই মনে হতে লাগলো ওর শরীরটা হালকা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে নীল আকাশে। তমু, এই তমু, উঠ, এখানে কি করছিস? এই তমু, ছেলেটা কি যে করে! এই শুনছো? দেখে যাও তোমার ছেলের কীর্তিকলাপ। আমি আর ওকে সামলাতে পারবো না। তুমি যা পারো করো গিয়ে ওর সাথে। মায়ের চিৎকারে তন্দ্রাগ্রস্ত ভাবটা কাটিয়ে উঠে চোখ পিটপিট করে তমাল পরিস্থিতি বোঝার চেষ্টা করল। ততক্ষণে রমেনবাবু ঘরে প্রবেশ করে তমালকে এক ঝলক দেখে নিয়ে অবাক হয়ে বলল, এ কি রে তুম, বিছানা ছেড়ে টেবিলে এমন হেলান দিয়ে ঘুমাচ্ছিস কেন? কিরে, ঠিক আছিস তো তুই? রমেনবাবুর কথায় এবার তমাল নড়ে চড়ে উঠে চারপাশটা ভালো করে চোখ বুলিয়ে নিয়ে অবাক হয়ে বসে রইল। ওর ঘরের টেবিলের পায়ায় হেলান দিয়ে বসে ঘুমিয়েছিল ও। কিন্তু ও দিব্যি মনে আছে কাল রাতে ক্লান্ত হয়ে ও নিজের বিছানাতেই গায়ে এলিয়ে দিয়েছিল। মাঝরাতে উঠেছিল বলেও তো ওর মনে পড়ছে না। না তো ঘুমের মধ্যে ওর হাঁটার অভ্যাস আছে। তাহলে ও এখানে এলো কি করে? তোমার ছেলের মাথাটা একদম খারাপ হয়ে গেছে, বুঝলে? তুমি সামলাও তোমার ছেলেকে, আমি রান্না করতে গেলাম। রায়মা দেবী গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যেতে রমেনবাবুও তমালকে মুখ হাত ধুয়ে বাইরের ঘরে যেতে বলে নিজে বেরিয়ে গেলেন। তমাল ধীরে ধীরে উঠে মাথার চুলগুলো দুহাতে শক্ত করে ধরে কালকের সমস্ত ঘটনাগুলো মনে করার চেষ্টা করতে লাগলো। এমন সময় হঠাৎ করেই গতকাল রাতের স্বপ্নের কথাটা মনে পড়তেই এক ঝটকায় পিছন ঘুরে টেবিলের দিকে তাকাতেই চমকে উঠে কয়েক পা পিছিয়ে বিস্ফারিত নয়নে চেয়ে রইল সামনের টেবিলে রাখা মূর্তিটার দিকে। ওর খুব ভালো করে মনে আছে কাল রাতে ও মূর্তিটাকে কাগজে মোড়া অবস্থাতেই টেবিলে রেখে দিয়েছিল। প্রচণ্ড ক্লান্তিতে সেটাকে খুলে দেখার মতো শরীরে একটুও শক্তি ছিল না। ঘুমিয়ে পড়েছিল কখন সেটাও বুঝতে পারেনি। তাহলে আজ সকালে এটুকু সময়ের মধ্যে মূর্তিটা বের করলো কে? মা? না, ওর মা কখনোই এটা করবে না। বাবার কথা তো বাদ দিয়ে দেওয়াই ভালো। আর ওদের তিনজন ছাড়া তো এই বাড়িতে অন্য কেউ নেই। তাহলে ওই কি মাঝরাতে ঘুম থেকে উঠে এসব কাণ্ড করেছে? মনের মধ্যে হাজার প্রশ্ন ঘোরাফেরা করলেও কোনো উত্তর না পেয়ে বিগড়ানো মেজাজ নিয়ে হাত মুখ ধুয়ে ঘরে প্রবেশ করতেই চোখে পড়ল মূর্তিটা। হালকা ধূসর রঙের মূর্তিটা একজন লাস্যময়ী নারীর। তার মাথার ওপর ঝাঁকড়া ঝাঁকড়া চুলের বাহার। তবে মূর্তিটার ওপর বেমানান হলো চোখের ওপর ওই কালো কাপড়টা। ঠিক কিসের জন্য যে মূর্তির চোখে কালো কাপড়টা বাঁধা আছে জানে না তমাল। জোন্সকে কয়েকবার জিজ্ঞাসা করেছিল বটে, তবে সঠিক উত্তর কিছুই পায়নি। শুধু ওকে বারবার সাবধান করে দিয়েছে যাতে কোনো মতেই মূর্তির চোখের কালো কাপড়টাও না খুলে। কিন্তু যে বিষয়ে বেশি মানা নিষেধাজ্ঞা সেই বিষয়ে মানুষের বেশি কৌতূহল। তমাল মূর্তিটার একদম কাছে দাঁড়িয়ে
সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ওর মনে হলো এই একই চেহারা সে অন্য কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে করতে পারছে না। হাজার ভাবনার মধ্যে ওর হাতটা যে কখন মূর্তির চোখের ওপর কালো কাপড়ে চলে গেছে সেটাও বুঝতে পারেনি। এক টান মেরে সেই বাঁধন খুলতে যাবে এমন সময় রাইমা দেবীর চিৎকারে প্রায় থতমত হয়ে মূর্তি রেখেই বাইরে ছুটল তমাল। রবিবারের সারাটা দিন বাবা মায়ের সাথে খোশ মেজাজে গল্প করে দিনটা যে কখন পার হয়ে গেল বোঝার উপায় নেই। বিকালে অবশ্য একবারের জন্য দীপ্তির সাথেও দেখা করে এসেছেও। মেয়েটার রাগ ভাঙাতে কম কাঠখড় পোড়াতে হয়নি ওকে। সারাদিন পর রাতে খাওয়া দাওয়া করে ঘরে প্রবেশ করতে তওয়ালের মনে হলো ঘরে ও ছাড়া অন্য কেউ আছে। চকিতে ঘরের সব আলো জ্বালিয়ে প্রতিটা জায়গা ভালো করে দেখে কিছু খুঁজে না পেয়ে মনের ভুল ভেবে হেসে ফেলল তমাল। তারপর নিজের মনে মনে বিড়বিড় করে বলল, অফিসের চাপটা বেশি হয়ে যাচ্ছে, দুদিন কোথা থেকে ঘুরে আসা দরকার। তাছাড়াও মূর্তিটার একটা ব্যবস্থা করা দরকার। এরকম ফেলে রাখলে মূর্তির চোখ থেকে কাপড়টা সরিয়ে দিলে আরো ভালো লাগবে। কথাটা ভাবা মাত্রই এক ঝটকায় মূর্তির চোখের ওপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিতেই ঘরের মধ্যে সাদা বৈদ্যুতিক আলো নিভে গিয়ে নেমে এলো কালো অন্ধকার। অন্ধকারের মধ্যেই তমাল দেখল আগুনের ফুলকির মতো জ্বলে উঠল দুটো সবুজ উজ্জ্বল আলো। তমাল প্রথমে চমকে উঠে মৃদু চিৎকার করলেও একটা উষ্ণ বায়ুর সাথে মৃদু গন্ধ ও নাকে ঝাপটা মারতেই অন্ধকারের মধ্যেও ওর মুখ জুড়ে খেলে গেল এক পৈশাচিক হাসি। ঘরের অন্ধকার ভেদ করে এগিয়ে এলো একজন লাস্যময়ী নারী। তার সবুজ চোখের দৃষ্টি তমালের দিকে। পরের দিন সকালে নিয়মমাফিক রাইমা দেবীর চিৎকারে ঘুম ভাঙাতে তমাল দেখল মূর্তিটাকে জড়িয়ে ধরে মেঝেতে শুয়ে আছে ও। মূর্তির উজ্জ্বল সবুজ চোখ দুটোর দিকে আবার আচ্ছন্ন হয়ে পড়ে তমাল। কিরে তমু, তুই কি উঠবি? অফিসে কি যাওয়ার ইচ্ছা আছে নাকি নেই? চিৎকারে আচ্ছন্ন ভাবটা কেটে গিয়ে উঠে বসে তমাল। মূর্তিটা টেবিলে রেখে দ্রুত তৈরি হয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। সারাদিনটা অফিসের কাজের মাঝে থাকলেও বারবার মনে পড়তে লাগলো মূর্তিটার কথা, আর চোখের সামনে ভেসে উঠতে লাগলো মূর্তির সেই সবুজ চোখ দুটো। ওকে আনমনা হয়ে থাকতে দেখে অফিসের কয়েকজন ওকে ঠিক আছে কিনা জিজ্ঞাসা করলে কেবল হ্যাঁ হ্যাঁ করে দায় সারা উত্তর দিয়ে পাশ কাটিয়ে চলে যায় ও। আসলে ওর মন পড়ে রয়েছে সেই মূর্তির কাছেই। দীপ্তি কয়েকবার ফোন করলেও উত্তর দেবার চেষ্টা করেনি তমাল। শুধু উদাস চোখে ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে লাল বোতাম টিপে কেটে দিয়েছে। ওই মূর্তি ছাড়া বাকি সব কিছুই যেন ওর কাছে বড্ড বেশি বিরক্তকর হয়ে উঠছে। ওর কেবল মনে হতে লাগলো এই এত মানুষজন কোলাহল সব কিছু পিছনে ফেলে রেখে এক ছুটে চলে যেতে স্বপ্নে দেখা সেই মায়াপুরীতে, যেখানে ওই লাস্যময়ী নারী তার জন্য অপেক্ষা করছে। প্রথম সাক্ষাতে ওর মাথায় চুলের বদলে শব্দের কিলবিল করা দেখে ভয় পেয়েছিল ঠিকই, তবে এখন অনেকটা আপন করে নিয়েছে ওকে। সেদিন কোনো রকমে অফিসের কাজ শেষ করেই ঊর্ধ্বশ্বাসে বাইক চালিয়ে কলকাতার যানঝঞ্ঝাট পেরিয়ে বাড়ি পৌঁছে বাইরের ঘরে বসা বাবা মার দিকে না তাকিয়ে দৌড়ে গেল নিজের ঘরের দিকে। রাইমা দেবী, রমেনবাবু দুজনেই অবাক হয়ে চেয়ে রইলেন তমালের যাওয়ার দিকে। রাইমা দেবী চিন্তিত গলায় বললেন, কি হলো বলো তো ছেলেটার? কাল থেকে দেখছি কেমন অন্যমনস্ক হয়ে রয়েছে। বলছি একবার কি কথা বলবে নাকি ছেলেটার সাথে? ওর অফিসে আবার কিছু হয়নি তো? দীপ্তি ফোন করে বলল ও নাকি অনেকবার ফোন করেছিল তমুকে, কিন্তু তমু নাকি বারবার কেটে দিচ্ছিল। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। রাইমা দেবীর কথায় রমেনবাবু কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইলেন। তারপর উঠে দাঁড়িয়ে তমালের ঘরের দিকে যেতে যেতে বললেন, তুমি এত চিন্তা করো না, আমি দেখছি। কথাগুলো বলে রমেনবাবু তমালের ঘরের বাইরে দাঁড়িয়ে দরজায় কয়েকবার টোকা দিতেই, তমাল ধীর গলায় সাড়া দিতেই রমেনবাবু দরজা খুলে ভিতরে প্রবেশ করে ঘরের পরিবেশ দেখে খানিক অবাক হয়ে বললেন, এই তমু,
ঘরটা এরকম অন্ধকার করে রেখেছিস কেন? ঠিক আছিস তো? তুই অমন করে টেবিলের সামনে বসে রয়েছিস কেন বলতো? কিরে, কি হলো? আমি তো তোকে কিছু একটা... কথাগুলো বলতে বলতে টেবিলে রাখা মূর্তির দিকে তাকিয়ে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে গেলেন রমেনবাবু। ওনার চোখের মনি স্থির, শরীরে প্রাণে স্পন্দন নেই। উনি দম দেওয়া পুতুলের মতো শুধু এগিয়ে গেলেন তমালের দিকে, তারপর স্থির হয়ে দাঁড়িয়ে রইল তমালের পাশে। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর রমেনবাবু আর তমালকে আসতে না দেখে রায়মাদেবী খানিক দোনোমনো করে উতলা মন নিয়ে তমালের ঘরে গিয়ে দেখলেন ঘরে লাল বাতির আবছা অন্ধকারে তমাল টেবিলে রাখা মূর্তির দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে, আর রমেনবাবু ওর পাশে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। আলো অন্ধকারে এমন অদ্ভুত দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠে তাড়াতাড়ি করে দেওয়াল হাতের সুইচ টিপে ঘরের লাইট জ্বালাতেই তমাল দুহাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। ছেলেটা অমন অবস্থায় দেখে রায়মাদেবী ভয়ে ছুটে গিয়ে তমালকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। রায়মাদেবীর কান্নায় তমালের সমস্ত আচ্ছন্ন ভাব মোহ সব কেটে গিয়ে বর্তমান পরিস্থিতি বোঝার চেষ্টা করল। হঠাৎ করে মায়ের কান্নার কারণ বুঝতে না পেরে তমাল জিজ্ঞাসা করল, এ কি, কাঁদছো কেন মা? কি হলো? তুমি ঠিক আছো তো? তারপর রমেনবাবুকে জড় বস্তুর মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, হোমা, বাবার কি হলো? বাবা ওরকম চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে কেন? বাবা, তুমি ঠিক আছো? কথায় হুঁশ ফেরে রায়মাদেবী। ছেলেকে রেখে উঠে যায় স্বামীর কাছে। রমেনবাবু দৃষ্টি তখনও পাথরের মূর্তিটার দিকে। রায়মাদেবী ওনার কাছে গিয়ে কয়েকবার ওনাকে ডাকলেও উনি সাড়া না দিয়ে কেবল শূন্য দৃষ্টিতে একবার রায়মাদেবীকে আর একবার তমালকে দেখে নিলেন। তারপর আঙুল তুলে টেবিলে রাখা মূর্তির দিকে নির্দেশ করলেন। রায়মাদেবী ওনার নির্দেশ মতে পিছন ঘুরে মূর্তির দিকে তাকাতে ওনার মনে হলো মূর্তির সবুজ চোখ দুটো বুঝি জ্বলে উঠল। তমাল ক্লান্তির নিঃশ্বাস ফেলে ঘরের বড় আলোটা নিভিয়ে দিয়ে মূর্তিটাকে নিজের কোলে আগলে নিয়ে বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যেতে থাকা মা বাবার উদ্দেশ্যে বলল, গুড নাইট। এরপর থেকে অফিসে, ঘরে, বাইরে সর্বক্ষেত্রে আনমোনা কাটতে লাগলো তমালের। দীপ্তি বেশ কয়েকবার দেখা করার কথা বললেও নানান অদ্ভুত বাহানা বানিয়ে সেসব কথা এড়িয়ে গেছে। স্যার, আপনি কি শুনেছেন দীপ স্যারকে নাকি গত পরশু থেকে পাওয়া যাচ্ছে না? এই নিয়ে নাকি অনেক থানা পুলিশ হয়েছে, কিন্তু কোনো খোঁজ নাকি পাওয়া যায়নি। আপনার তো শরীর খারাপের জন্যে আপনি দুদিন অফিসে আসতে পারেননি, তাই হয়তো জানবেন না, কিন্তু অত বড় মানুষটা যে কোথায় গায়েব হয়ে গেল কে জানে। কথাগুলো শুনে তমাল চুপ করে বসে রইল। সুনীলবাবু আরও কিছু কথা বলতে চাইলেও তমালের থেকে কোনো রকম উত্তর না পেয়ে এক প্রকার অসন্তোষ ভাব নিয়েই উঠে চলে গেলেন উনি। তমাল তখনও গভীর চিন্তায় মগ্ন। সুনীলবাবু চলে যাবার পর নিজের মোবাইল ফোনটা বের করে কিছু একটা দেখে মুচকি হেসে নিজের বসের কেবিনের দিকে পা বাড়ালো। কিছুদিন থেকেই অফিসের একজন কর্মচারী সায়নের সাথে তমালের এক ঠান্ডা যুদ্ধ চলছে। অবশ্য বিষয়টাকে সেরকমভাবে গুরুত্ব দেয়নিও, কিন্তু আজ যেটা হলো সেটা নিয়ে তো আর চুপ করে থাকা যায় না। বসে কেবিন থেকে বেরোনোর সময় ওর সেই অফিস কলিগ অর্থাৎ সায়নের সাথে ভুলবশত ধাক্কা লাগায় সায়ন ব্যাপারটা এত বড়োভাবে আর বাজেভাবে সিন ক্রিয়েট করলো যে তমাল কিছু অবকাশই পেল না। কেবল মাথা নিচু করে সবটা শুনে সবশেষে সরি বলে পিছন ফিরে নিজের কেবিনের দিকে এগিয়ে গেল। ব্যাপারটা যে বড়ই অস্বাভাবিক তার জন্য অফিসের বাকি স্টাফদের সাথে সাথে সায়ন নিজেকেও অবাক হয়ে চেয়ে রইল। তমাল যে মোটেও এতটা শান্ত নয় এটা অফিসের সকলেই জানে, আর যেখানে তমালের নিজের দোষ নেই সেখানে অন্যজনের এই মিথ্যে রোষ সহ্য করলো কেন সেটা কিছুই বুঝতে পারল না সে। তমালের এই নির্বিকার আচরণে সায়ন নিজেও মনে মনে খানিক ক্রুদ্ধ হলো। ও তো চেয়েছিল তমাল যাতে রাগারাগি করে আর সেই সুযোগেই সায়ন ওকে সকলের সামনে ছোট করতে পারে, কিন্তু ওর ভাবনা যে ওর ওপরেই ভারী পড়বে বুঝতে পারে। আরও একটা অবাক করার বিষয় হলো পরে তমাল নিজে থেকেই এসে সায়নের কাছে ক্ষমা চেয়ে গেছে। এই নিয়ে অবশ্য
অফিসে কটা দিন নানান ধরনের কথা চললেও ধীরে ধীরে আরও নতুন খবরের ভিড়ে সেসব চাপা পড়ে গেল। তার মধ্যে সায়নও বেশ কটা দিন ধরে অফিসে আসা বন্ধ করে দিয়েছে। সায়নকে অফিস থেকে যতবার ফোন করা হয়েছে ততবার ফোনের ওই প্রান্ত থেকে যান্ত্রিক মেয়েলি গলায় একই সুরে বলে গেছে, আপনি যেই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এই মুহূর্তে বন্ধ আছে। ওর বাড়িতে ফোন করে জানা গেছে 2 দিন আগে নাকি কোনো বন্ধুর বাড়ি গিয়েছিল, কিন্তু তারপর থেকে ওর আর কোনো খোঁজ পাওয়াই যাচ্ছে না। পুলিশে ডায়েরি করা হয়েছে। এখন ওনারা এই ভরসা। তমালের মধ্যে ধীরে ধীরে বেশ কতগুলো অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে। যে আগে সব কাজ একদম পারফেক্টভাবে নিট অ্যান্ড ক্লিন চাইতো, সে নিজেই এখন প্রতিটা কাজে কিছু না কিছু ভুল করে বসে। অবসর সময়ে নিজের মনেই নানা কথা বলে চলে, হেসে চলে। অফিস ছুটি হওয়ার অপেক্ষায় বসে থাকে। দীপ্তি বারবার ফোন করলেও কোনো উত্তর পায় না। দীপ্তি কয়েকবার অফিস থেকে তমালের অফিসের কাছাকাছি একটা ক্যাফেতে দেখা করার জন্য ডেকেছে, কিন্তু তমাল প্রতিবার আসবে বলে শেষ পর্যন্ত কাজের বাহানা দিয়ে দীপ্তির সাথে আর দেখা করেনি। এদিকে রমেনবাবু বা রাইমা দেবীকে কতবার যে ফোন করেছে তার ঠিক নেই, কিন্তু ওনাদের থেকেও কোনো প্রতি উত্তর পাননি। তাই বেশ কয়েকদিন ধরে নানান চিন্তাভাবনায় ডুবে আছে ও। আজও সকাল থেকে 3 জনকে কতবার যে ফোন করেছে তার হিসাব নেই। নানান আশঙ্কায় দীপ্তির অবস্থা একেবারে নাজেহাল। দীপ্তি ঘরের মধ্যে কয়েকবার পাক খেয়ে নিয়েও যখন দুশ্চিন্তা কমাতে পারল না, তখন নিজের স্কুটি নিয়ে বেরিয়ে পড়ল তমালের বাড়ির উদ্দেশ্যে। ও জানে তমাল এই মুহূর্তে বাড়িতে না থাকলেও কাকিমা আর কাকু নিশ্চয়ই এই সময় বাড়িতে থাকবে। অবশ্য বয়স্ক মানুষ দুটো যাবার জায়গায় বা কোথায়? গ্রীষ্মের দুপুরে গনগনে রোদ মাথায় নিয়ে দীপ্তি যখন তমালের বাড়িতে এসে পৌঁছালো তখন দুপুর 12টা। দীপ্তি স্কুটিটা দাঁড় করিয়ে দরজায় কয়েকবার টোকা দিলেও ভিতর থেকে কারোর কোনো শব্দ পেল না। দীপ্তি খানিক অবাক হয়ে বাড়ির চারপাশটা দেখতে লাগলো। ও জানে কাকু কাকিমা মানে তমালের মা বাবা গাছ ভালোবাসায় বাড়ির চারধারে অনেক গাছ লাগিয়ে রেখেছে, কিন্তু কাকু যে রোজ সে গাছের পরিচর্যা করে সে বিষয়টাও তার অজানা নয়। কিন্তু চারপাশের অবস্থা দেখে মনে হচ্ছে অনেক দিন ধরে এসবের কোনো যত্ন নেওয়াই হয়নি। তাছাড়া বাড়িটাও কেমন যেন শান্ত হয়ে রয়েছে, কোথাও কোনো পাখির শব্দ নেই, এমনকি বাতাস বয়ে যাওয়ারও কোনো শব্দ নেই। দীপ্তি এদিক ওদিক তাকিয়ে খানিক দোনমনো করে তমালকে আর রাইমা দেবীকে ফোন করলেও দুজনের কেউই ফোন তোলে না। দীপ্তি কিছু বুঝতে না পেরে বাড়ি ফিরে যাবে বলে ভাবছে, এমন সময় হঠাৎ দমকা হাওয়ায় ঘরের গেট খুলে যাওয়ায় চমকে পিছন ফিরে তাকালো দীপ্তি। হাট হয়ে খোলা দরজার ফাঁক দিয়ে দেখতে পেল গোলাপি শাড়ি পরিহিত একটা অবয়ব মিলিয়ে গেল ঘরের ভিতরে। দীপ্তি অবয়বটা খুব ভালো করেই চেনে। এই শাড়িটা তো রাইমা দেবীকেও নিজেই পুজোয় উপহার হিসেবে দিয়েছিল। দীপ্তি দরজায় দাঁড়িয়ে কয়েকবার কাকিমা বলে হাঁক দিলেও কারোর কোনো সাড়া পেল না, অথচ ও নিজের চোখে একটু আগে রাইমা দেবীকে দরজা খুলে ভেতরে ঢুকে যেতে দেখেছে। দীপ্তি মনে মনে ভাবল হয়তো ওরই কিছু ভুল হয়েছে, তাই জন্য এবারই সকলে ওর ওপর রেগে আছে। কিন্তু অনেক ভেবেচিন্তে সেরকম ঘটনা মনে না পড়ায় দরজা খুলে ভিতরে প্রবেশ করতে দেখে দুজোড়া বুট পড়ে রয়েছে গেটের কাছে। এটা যে তমাল বা রমেনবাবুর কারোরই নয় সেটা দীপ্তি ভালো করেই জানে। বাড়িতে কেউ কি এসেছে? কেউ এলে তো তাদের গলার আওয়াজ পাওয়া যেত, কিন্তু কারোরই তো কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। কাকিমাও কথা না বলে নিঃশব্দে দরজা খুলে চলে গেল। এতদিন ফোনের পর ফোন করছি, কেউ ফোনও তুলছে না। আরে বাবা, আমি কিছু ভুল করলে সেটা নিয়ে বকুক, কিন্তু কথা বলা বন্ধ করবে কেন? তমালটাও কেমন যেন গা ছাড়া ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তমাল কি অন্য কাউকে পেয়ে গেছে? নিজের মনে কথাগুলো বলতে বলতে শেষ ভাবনাটা মাথায় আসতেই চমকে উঠল। তমালকে এতগুলো বছর ধরে চেনেও, সেই তমালের ব্যাপারে এই ভাবনাটা যে কত বড় ভুল ও নিজেও জানে। এসব ভাবনা ওর মাথায় আসছে ভেবেই নিজের উপর ভারী রাগ হতে শুরু করলো। সেই রাগের বহিঃপ্রকাশ হিসাবে দুমদাম করে সিঁড়ি বেয়ে উপরে উঠে বরাবরের মতো চিৎকার করে রাইমা দেবীকে ডাকতে লাগলো, কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে তুমি? এই তো নিচের দরজা খুলে দিয়ে এলে। তোমাদের কি হয়েছে বলো তো?
শুনতে পাচ্ছ কি? ও কাকু, তুমি কোথায় গেলে? আরে বাবা, আমি যে এত চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছি, শুনতে পাচ্ছ না নাকি? বলি, তোমরা তিনজনেই কি আমায় ভুলে গেলে? দীপ্তি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কথাগুলো বললেও ভিতর থেকে কারোর কোনো উত্তর এলো না, বরং শীতল হাওয়ায় নিস্তব্ধতা আরও একটু বেশি গভীর হলো। দীপ্তির মনে হতে লাগলো কেউ যেন আড়ালে লুকিয়ে ওকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দীপ্তি পিছন ফিরতেই কেউ যেন দেয়ালের পিছনে লুকিয়ে পড়ল। দীপ্তি উকি ঝুঁকি মেরে কাউকে দেখতে না পেয়ে নিজের ভুল ভেবে গুটি গুটি পায়ে উপরে গিয়ে দেখল বসার ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, কোথাও কেউ নেই। দীপ্তি আবারও ধীর গলায় ডাক দিল, কাকিমা, ও কাকু, কোথায় গেলে তোমরা? কেউ সাড়া দিচ্ছ না কেন? দীপ্তির কথার মাঝে রান্নাঘর থেকে গ্লাস পড়ার আওয়াজ পেয়ে থমকে দাঁড়ালো। তারপর কিছু একটা ভেবে সেদিকে ছুটে গিয়ে দেখল রায়মা দেবী নিজের মনে রান্না করে চলেছেন। ওনাকে দেখতে পেয়ে দীপ্তি ছুটে গিয়ে ওনার গলা জড়িয়ে ধরতেই উনি রান্না থামিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। দীপ্তি ওনার গলা জড়িয়ে ধরে নালিশের ভঙ্গিতে বলল, কি ব্যাপার, তোমাদের এত করে ডাকছি সাড়া দিচ্ছ না যে? তোমরা কি আমায় ভুলে গেলে নাকি? ফোন করলে ফোন ধরো না, তখন নিচে দরজা খুলে কিছু না বলে ওপরে চলে এলে। কথাটা বলতে বলতে কিছু একটা পোড়ার গন্ধ পেয়ে গ্যাসে চাপানো কড়াইয়ের দিকে তাকিয়ে তাড়াতাড়ি রায়মা দেবীকে সরিয়ে গ্যাস বন্ধ করে ধমকের সুরে বলল, কি করছো বলো তো? বলি, তোমার মনটা কোন দিকে রয়েছে? রান্না করতে করতে তোমার খাবার তো পুড়ে জ্বলে গেল। এক্ষুনি যদি হাতে গরমটা লাগতো কি হতো বলো তো? সরো দেখি, আর রান্না করতে হবে না তোমায়। দুপুর তো হয়ে গেছে, আমি বরং কিছু অর্ডার করে দিই, আর আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। যাও, ওখানে বসো। দীপ্তি নিজের মনে কথাগুলো বলে চললেও রায়মা দেবী কোনো উত্তর দিলেন না। রায়মা দেবীর থেকে কোনো উত্তর না পেয়ে দীপ্তি নিজের কথা থামিয়ে পিছন ঘুরে তাকাতেই চমকে উঠল। রায়মা দেবী এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে, সাধারণ দৃষ্টিতে প্রথম দেখায় কোনো মূর্তি বলেই মনে হবে ওনাকে। দীপ্তি খানিক ভীত হয়ে ওনার কাছে এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলেও উনি মূর্তির মতোই দাঁড়িয়ে রইলেন। শুধু চোখের মণি ঘুরিয়ে পলক না ফেলে কেবল নিজের কাঁধের ওপর রাখা দীপ্তির হাতটার দিকে একবার তাকিয়ে আবার স্থির দৃষ্টিতে দীপ্তির দিকে তাকিয়ে রইলেন। দীপ্তি ভয়ে ভয়ে বলল, কি হলো কাকিমা, তুমি ওরকম চেয়ে আছো কেন? আর তোমার শরীরটা এত ঠান্ডা লাগছে কেন? এ কি কাকিমা, তোমার পেছন থেকে ওটা কি মুখ বেরিয়ে রয়েছে? ও কাকিমা, ওটা ওটা তো সাপ। রায়মা দেবীর পিছন থেকে কতগুলো কালো সবুজ সাপ এঁকে বেঁকে রায়মা দেবীর পিঠ বেয়ে উঠতে দেখে দীপ্তি চিৎকার করে পিছনে সরে গিয়ে রায়মা দেবীকে সরে আসতে বললেন। কিন্তু ততক্ষণে রায়মা দেবীর শরীর জুড়ে কিলবিল করছে রং বেরঙের ওই সরীসৃপদের দল। রায়মা দেবীর মুখ জুড়ে ফুটে উঠেছে দুঃখ জড়ানো একটা বাঁকা হাসি। এমন দৃশ্য দেখে দীপ্তি দাঁড়াতে না পেরে কখন যে জ্ঞান হারিয়েছে তার ঠিক নেই। দূর থেকে মৃদু গানের শব্দে চোখ মেলে তাকাতে দীপ্তি দেখল তমাল উদ্বিগ্ন মুখে ওর দিকে তাকিয়ে রয়েছে। ওকে উঠতে দেখে ওর হাতটা নিজের হাতের উপর নিয়ে বলল, উঠেছ তুমি? কি হয়েছিল তোমার? ওরকমভাবে মাথা ঘুরে পড়ে গিয়েছিলে। কত করে বলেছি ঠিকঠাক করে খাওয়া দাওয়া করো, কিন্তু তুমি তো আমার একটা কথা শুনবে না। মা ফোন করে বললো তুমি নাকি মাথা ঘুরে পড়ে গেছো, তাই তো ছুটে চলে এলাম। এতক্ষণ তমালের কথাগুলো মন দিয়ে শুনলেও শেষের কথায় দীপ্তির মুখে অন্ধকার নেমে এলো। মনে পড়ে গেল দুপুরের ঘটনাটা। ও তমালের হাতটা আরো চেপে ধরে বলল, তো তুমি তুমি জানো আজ দুপুরে কি হয়েছে? কাকিমা, কাকিমা। দীপ্তির কথা শেষ না হতে হতেই একটা ট্রেতে খাবার নিয়ে নিঃশব্দে প্রবেশ করলেন রায়মা দেবী, আর ওনার পেছনে পিছনে রমেনবাবু। দুজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে দীপ্তির দিকে করুণ চোখে নিঃশব্দে তাকিয়ে রইলেন। তমাল ওনাদের দিকে তাকিয়ে নিজের ঘরে রাখা মূর্তির দিকে তাকাতেই ঘরের মধ্যে হঠাৎ মৃদু বাতাস বয়ে গেল। তারপরই রায়মা দেবী আর রমেনবাবু
উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কিরে মা, তুই ঠিক আছিস তো? তখন কি হয়েছিল তোর? হ্যাঁ রে, তোকে তখন কে রান্নাঘরে যেতে বলেছিল বলতো? গ্যাসের গরমে বোধহয় ওর মাথাটা ঘুরে গিয়েছিল। এই বলে রায়মা দেবী দীপ্তির মাথায় হাত বুলিয়ে দিতে গেলে দীপ্তি ভয়ে তমালের বুকে মিশে গিয়ে কেঁদে উঠে আমতা আমতা করে বলল, কাকিমা, সাপ, দূরে যেতে বলো এক্ষুনি, উনি আবার সেই সাপ। দীপ্তির ভাষা ভাষা কথা বুঝতে না পেরে তমাল ওকে জড়িয়ে ধরে বলল, কি সব ভুলভাল বলছো বলো তো? নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছো তুমি। এই চুপ করে শুয়ে থাকো, মা স্যুপ করে এনেছে, ওটা খাও। আর আজ বাড়ি ফিরতে হবে না। এমনিতেই বাইরে বৃষ্টি পড়ছে, রাস্তায় গাছ ভেঙে পড়ে গাড়িও সব বন্ধ হয়ে গেছে। দেখো না, বাড়িতে আলোও জ্বলছে না। এবার দীপ্তি লক্ষ্য করে সত্যি বাইরের ঘরগুলো সব অন্ধকার। জানলায় উঁকি দিয়ে দেখে বাইরে পুরো নিকষ কালো আর বৃষ্টি পড়ার টুপটাপ শব্দ হচ্ছে। কিন্তু দুপুরের ঘটনার পর থেকে এই বাড়িতে রাতে থাকা তার পক্ষে সম্ভব নয়। তাই তমালের হাত ছাড়িয়ে কারোর কোনো কথা না শুনে বিছানা থেকে নেমে কাউকে কিছু বোঝার সুযোগ না দিয়ে এক ছুটে বাইরে বেরিয়ে অন্ধকারের মধ্যে সিঁড়ি খুঁজে নিচে নামতে যাবে, এমন সময় কিছুর সাথে ধাক্কা খেয়ে পিছনে পড়ে যেতে গেলে তমাল দু হাতে ওকে ধরে নিয়ে ধমক দিয়ে বলল, কি পাগলামি করছো বলো তো? অন্ধকারের মধ্যে পড়ে গিয়ে এক্ষুনি একটা অঘটন ঘটাতে, আর তুমি এরকম অন্ধকারের মধ্যে কিছু না বলে যাচ্ছই বা কোথায়? তমালের কথা শেষ হতেই রমেনবাবু কৃত্রিম ব্যাটারি দেওয়া আলোটা ওপরের দিকে তুলে দীপ্তির উদ্দেশ্যে বললেন, কি হয়েছে মা তোর আজ? এত ভয় পাচ্ছিস কেন তুই? যদি সবটা ঠিক করে না বলিস বুঝবো কি করে বলতো? আর এই ঝড় বৃষ্টির মধ্যে তুই এখন যাবিটাই বা কোথায়? রাইমা দেবী কাঁদতে কাঁদতে বললেন, মেয়েটা মনে হয় আমাদের উপর রাগ করেছে। কিরে মা, তুই কি আমাদের উপর রাগ করেছিস? আমরা কি ভুল কিছু করেছি মা? কথাগুলো বলে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে লাগলেন রায়মা দেবী। দীপ্তির দুপুরের কথাগুলো মনে পড়লেও এখন রায়মা দেবীর কান্না দেখে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তুমি কাঁদছো কেন কাকিমা? আই এম সরি। এই দেখো, আমি কান ধরছি, আর এরকম কখনো করব না। কিন্তু তুমি কান্না থামো প্লিজ। আমি এখানেই থাকবো, কিন্তু তোমরা এতদিন ধরে ফোন ধরছিলে না। আর তমাল, তুমিও আমার ফোন ধরছিলে না, দেখা করছিলে না কেন বলো তো? দীপ্তির কথায় তিনজনে চুপ করে গেলেন। তারপর একে অপরের মুখের দিকে তাকিয়ে তমাল বলল, কি সব বলছো? তুমি তো এতদিন বাড়িতে অসুস্থ হয়েছিলে, মা বাবা এমনকি আমি নিজেও তোমার বাড়িতে গিয়ে দেখা করে এসেছি, আর তুমি বলছো তোমার ফোন ধরিনি? তমালের কথায় দীপ্তি অবাক হয়ে বলল, আমি আবার কবে অসুস্থ হলাম? আমি তো দিব্যি ভালো আছি। দাঁড়াও তুমি, আমি দেখাচ্ছি কতবার করে তোমাদের ফোন করেছি। এই বলে দীপ্তি নিজের ফোনটা অন করার চেষ্টা করতে বুঝলো ফোনের চার্জ শেষ। দীপ্তি মুখ দিয়ে বিরক্তি শব্দ করে ওদের মুখের দিকে তাকাতে রায়মা দেবী ওকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে, এখন এসব কিছু ছাড়। চল, তোর জন্য একটু স্যুপ বানিয়েছি, খেয়ে নিবি। কি গো, তুমি একটু আলোটা এইদিকে দেখাও তো। রমেনবাবু আলোটা তুলে ধরতেই দীপ্তি সামনের দিকে তাকিয়ে আবারও ভয় পেয়ে রায়মা দেবীকে আঁকড়ে ধরল। দীপ্তির ভয়ার্ত দৃষ্টি অনুসরণ করে তমাল সেদিকে তাকিয়ে শব্দ করে হেসে উঠে বলল, দীপ্তি, তুমি তো দেখছি এখন কথায় কথায় ভয় পেয়ে চমকে উঠছ। আরে ও সায়ন, আমার অফিসের কলিগ আর আমার বন্ধু, ও আজ আমাদের বাড়িতেই থাকবে। তুমি ওকে দেখে এতটা ভয় পেয়ে গেলে কেন? তমালের কথায় দীপ্তি শান্ত হয়ে সায়নের দিকে তাকাতে দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। সকালে তো রায়মা দেবীকেও সে একইভাবে দেখেছিল। দীপ্তি প্রায় মিনিট খানেক তার দিকে তাকিয়ে থাকার পর বুঝল তার চোখের পলক পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। দীপ্তি কিছু একটা বলতে যাবে, সেই সময় বাইরে কোথাও বাজ পড়ার শব্দে দীপ্তি চোখ বুজে রায়মা দেবীর আরও কোলের কাছে ঘেঁষে দাঁড়ালো। সেই সাথে শুনতে পেল কোনো মেয়ে খিলখিলিয়ে হেসে চলে গেল। দীপ্তি চোখ খুলে দেখল সায়ন বলে ছেলেটি একটা ঘরে প্রবেশ করে শব্দ করে দরজা বন্ধ করে দিল। চলো ভেতরের ঘরে চলো, একটু বিশ্রাম নেবে, অনেক ভুলভাল বকেছো। চলো এবার। তমালের কথা মতো ঘরে গিয়ে বসে
নানান রকম কথার মাঝে টেবিলে রাখা মূর্তিটার দিকে তাকিয়ে দীপ্তি বলল, এটা কিসের মূর্তি? তমাল মূর্তিটার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, মেডুসা দেবীর। দীপ্তি অবাক হয়ে বলল, মেডুসা? সে আবার কে? কই, আগে তো নাম শুনিনি। তমাল হেসে বলল, আমিও শুনিনি। তাহলে এটাকে পেলে কোথায়? দীপ্তির কথায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় তমাল। তারপর মূর্তিটার কাছে গিয়ে তার উপর ধীরে ধীরে হাত বুলিয়ে সুনীলদার খোঁজ দেওয়া দোকানে যাওয়ার থেকে মূর্তি কেনা অবধি সব ঘটনা এক এক করে বলতে থাকে। সব শুনে দীপ্তি হেসে বলে, এই মেডুসা দেবী একদম আলাদা রকমের। দেখো, ওনার মাথার চুলগুলো কীরকম ঝাঁকড়া, আর তাছাড়া ওনার চোখ দুটো অমন কালো কাপড়ে বেঁধে রেখেছে কেন? তবে যাই বলো, তুমি কিন্তু অনেক কম দামে মূর্তিটা পেয়ে গেছো, বুঝলে? আচ্ছা, এই মূর্তিটা সম্পর্কে কিছু বলো না, বেশ ইন্টারেস্টিং লাগছে। দীপ্তি কথাগুলো বলার পর তমাল বলল, শুনবে তুমি? ভয় পাবে না তো? না বাবা, ভয় পাবো কেন? তবে আজ আমার সাথে কী যে ঘটে চলেছে কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা এক কথা বলছো, কিন্তু আমার আর এক কথা মনে হচ্ছে। কিছুতেই কিছু বুঝে উঠতে পারছি না। তাছাড়া ওই দুপুরের ঘটনাটা আমায় বেশ ভাবাচ্ছে, জানো। আমি তখন সত্যি দেখেছি অনেকগুলো সাপ কাকিমার শরীরে কিলবিল করছিল। তারপর যা হলো। সত্যি তুমি বড্ড বেশি বেশি ভাবছো। ছাড়ো এসব। শুনবে কি বলো মেডুসার সম্পর্কে? দীপ্তি জানে এসব অ্যান্টিক জিনিসের প্রতি তমালের আগ্রহটা বরাবরই বেশি, আর এই নিয়ে কথা শুরু হলে ওর এক্সাইটমেন্ট সব থেকে বেশি হয়। এই যেমন এই মূর্তির সম্বন্ধে জিজ্ঞাসা করতেই ওর কথা বলার আগ্রহ কেমন হঠাৎ করেই 10 গুণ বেড়ে গেছে। তাই দীপ্তি সব ভুলে গিয়ে একটু হেসে বলল, বেশ, বলো না তুমি, আমি শুনছি তো। তমাল মূর্তির দিকে তাকিয়ে বলল, গ্রিক পৌরাণিক ঐশ্বরিক দেবদেবীর মধ্যে বিখ্যাত একজন হচ্ছে মেডুসা। গর্গান বোনদের একজন ছিলেন মেডুসা, যিনি অমর ছিলেন না। মেডুসা তার সাপের মতো চুল এবং তার পাথর শীতল দৃষ্টিশক্তির জন্য বিখ্যাত। সে যার দিকে তাকাতো তারাই পাথর হয়ে যেত। বলা হয়ে থাকে যে মেডুসা তার জীবনের শুরুতে এরকম কদাকার কুৎসিত দেখতে ছিল না। সে দেখতে ছিল অপরূপা সুন্দরী। টাইফন এবং এগডিনা দম্পতি জন্ম দিয়েছিল মেডুসাকে। কেউ কেউ বলে মেডুসার মা বাবা সাগরের দেবতা ও দেবী ফোর্সিস ও সিটো ছিলেন। মেডুসারা 3 বোন ছিল, যারা গর্গান নামে পরিচিত ছিল। 3 বোনের মধ্যে মেডুসা ছোট ছিল। বড় 2 বোন অমর হলেও মেডুসা ছিল মরণশীল। রূপবতী মেডুসা পৃথিবীর একদম উত্তরে বাস করত, যেখানে সূর্যের আলো পৌঁছত না। খুব ছোটবেলাতেই দেবী অ্যাথেনার সেবায় নিজেকে উৎসর্গ করেছিল সে। দেবী অ্যাথেনার মন্দিরেই ধর্মযাজিকা হিসেবে কাজ করত। মেডুসার অভিশপ্ত জীবনের পেছনে বেশ কয়েকটা মতবিভেদ পাওয়া যায়। কিছু উৎস থেকে জানা যায় মেডুসা যখন ধর্মযাজিকা হিসেবে অ্যাথেনা দেবীর মন্দিরে কাজ করতেন, একদিন তার সূর্য দেখার খুব স্বাদ জাগে, কিন্তু চাইলেও সূর্য দেখা যাবে না। দেখার আগে দেবী অ্যাথেনার কাছে অনুমতি নিতে হবে। কিন্তু দেবী তার ইচ্ছে একদম নাকচ করে দিলেন, সূর্য দেখার অনুমতি দিলেন না। মেডুসার মনে মনে খুব ক্ষোভ হলো এবং দেবীর সাথে রাগারাগি করল। এতদিন ধরে নিষ্ঠার সাথে পুজো করার পরেও তাকে সূর্য দেখতে যেতে দিল না, কারণ দেবী নিশ্চয়ই মেডুসার রূপ দেখে ঈর্ষান্বিত। জ্ঞানের দেবী অ্যাথেনা মেডুসার এরকম কথা শুনে ভয়ানক ক্রুদ্ধ হয়ে গেলেন। তিনি তাকে অভিশাপ দিলেন যে যে রূপ নিয়ে তার এত অহংকার, সেই রূপ চিরতরে হারিয়ে যাবে। সেই সাথে তার দিকে যে তাকাবে সে নিষ্প্রাণ পাথরে পরিণত হবে। সাথে সাথে অভিশাপ ফলে যায়। মেডুসার শুভ্র সাদা গায়ের রং সাপের মতো সবুজ হয়ে যায়। মসৃণ চামড়া আষ্টে রূপ ধারণ করে। মাথার ঘন চুল হাজার হাজার বিষাক্ত সাপের রূপ নেয়। কোমর থেকে নিচ পর্যন্ত সাপের লেজের আকৃতি হয়ে যায়। চোখ দুটো ভয়াবহ রকমের শীতল হয়ে যায়। কিছু উৎস বলে মেডুসার সুন্দর নিটল দেহ, গরম ফর্সা গায়ের রং, সোনালি চুল তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। মেডুসাকে যেই দেখত সেই লালসায় পাগল হয়ে যেত। তার সেই স্বর্গীয় রূপের প্রেমে পড়লেন সমুদ্র দেবতা পসাইডন। একদিন অ্যাথেনার মন্দিরের ভেতরে মেডুসার সঙ্গে জোর করে সঙ্গমে লিপ্ত হলেন সমুদ্র দেবতা। ভিন্ন মতে এটা ধর্ষণ ছিল না,
মেডুসাও পোসাইডনের প্রেমে পড়ে এই কাম লালসায় সাড়া দিয়েছিল। পবিত্র মন্দিরের মধ্যেই দেবীর সামনে মিলিত হয়ে স্থান কাল পাত্র ভুলে যায়। তাই দেবী রাগে কাঁপতে কাঁপতে ভয়ঙ্কর অভিশাপ দিলেন শুধুমাত্র বেচারি মেডুসাকেই। সাগর দেবতা পোসাইডনের কোনো শাস্তি হলো না। অভিশপ্ত হওয়ার সময় মেডুসা গর্ভবতী হয়েছিলেন। অর্থাৎ পোসাইডনের সাথে মিলনের ফলে পেগাসাস, যা একটি ডানাওয়ালা ঘোড়া এবং সোনার তরবারির নায়ক ক্রাইসারকে জন্ম দিয়েছিল বলে জানা যায়। নিজের রূপ হারানোর পর খুবই হতাশ হয়ে পড়ে মেডুসা। রাগে দুঃখে অ্যাথেনা দেবীর মন্দির ছেড়ে চলে যায় অনেক দূরে কোনো এক গহীন বনে। মেডুসা সবসময় লম্বা একটা ধনুক এবং পিঠে তীর নিয়ে ঘুরে বেড়াত। তবে সেই চোখের দৃষ্টিতে জঙ্গলের অনেক প্রাণীকে পাথর বানিয়ে দিয়েছিল। সমুদ্রের এক নির্জন দ্বীপে এসে থাকা শুরু করে, আর সেই দ্বীপে তাকে মারার জন্য কেউ গেলে সে আর ফিরে আসতো না, কারণ সবাই পাথর হয়ে যেত। জঙ্গলে ঘোরার সময় তার মাথা থেকে যে সাপগুলো খসে পড়ে গিয়েছিল, ধারণা করা হয় সাপ পড়েছিল আফ্রিকায়, এবং এরপর থেকেই আফ্রিকা বিষাক্ত সাপদের অন্যতম একটি আবাসস্থল হয়ে দাঁড়ায়। এতটুকু বলে দম নেয় তমাল। দীপ্তি এতক্ষণ ধরে তমালের কথাগুলো মনোযোগ সহকারে শুনছিল। তমাল থামতেই বলল, বেশ অন্যরকম তো। আচ্ছা, তুমি যে বললে উনি নাকি তাকালেই মানুষকে পাথর বানিয়ে দেন, এটা কি সত্যি? প্রমাণ চাই? দীপ্তিও মজার সুরে বলল, থাক, দরকার নেই। এমনিতেই সকাল থেকে যা হচ্ছে নিজেকে পাগল পাগল লাগছে। মাঝে মাঝে মনে হয় যেন দেহে প্রাণ থাকুক, কিন্তু এমন একটা কিছু হয়ে যাক যাতে ভালো মন্দ যাই হয়ে যাক না কেন আমার তাতে যেন কোনো দুঃখই না হয়। বলতে পারো আমার মনটা যেন পাথরের মতো হয়ে যায়। তমাল শান্ত গলায় বলল, পাথরে পরিণত হতে চাও তুমি? আমার কাছে কিন্তু সে ব্যবস্থাও আছে। তমালের শান্ত গলায় কথাগুলো শুনে দীপ্তি হেসে উঠে বলল, তুমি সত্যি পাগল হয়েছ। তোমার এই মেডুসা দেবীকে বড্ড সিরিয়াসলি নিয়ে নিয়েছ। কেন, তুমি আজ দুপুরে কিছু দেখোনি? ভয় পাওনি কিছু দেখে? কি হলো, চুপ করে গেলে যে? বলো কিছু। তমালের এমন পরিবর্তন দেখে দীপ্তি কাঁপা কাঁপা গলায় বলল, দেখো, ভয় দেখাবে না বলে দিলাম। আমি কিন্তু কাকিমাকে বলে দেবো, এই বলে দিলাম। তখন কাকিমা তোমার পিঠে কিল বসিয়ে দিলেও আমি থামাতে যাব না, এই বলে দিচ্ছি। দীপ্তির কথায় হো হো করে হেসে উঠল তমাল। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। দীপ্তি ভয়ে তমালের দিকে চেয়ে বলল, দেখো, আমি কিন্তু কাকিমা কাকুকে ডাকবো। হ্যাঁ, ডাকো ডাকো, দাঁড়াও আমি ডেকে দিচ্ছি। মা, ও মা, বাবা, এবার ঘরে এসো তো। তমালের ডাকে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরে প্রবেশ করলো রায়মা দেবী আর রমেনবাবু। যেন ওনারা তমালের ডাকেরই অপেক্ষা করছিলেন। ওনাদের দৃষ্টি এখন হিমশীতল, শরীরে নিঃশ্বাসের ওঠা নামা নেই। ওনাদের স্থির দৃষ্টি। তারপর ওনাদের পাথরের মতো মূর্তির অবস্থা দীপ্তির চেনা। আজ দুপুরে রায়মা দেবীকে এই অবস্থাতেই দেখেছে সে। আজকের সমস্ত ঘটনা ভেবেই একটা শীতল স্রোত বয়ে গেল ওর শরীরের মধ্যে দিয়ে। ভয়ে দুচোখ বন্ধ করে বিছানার চাদর খামচে রইল ও। তার মধ্যে তমাল চাপা স্বরে বলল, কি হলো, চুপ করে গেলে যে? ওই তো দেখো, বাবা মা দুজনেই চলে এসেছে। এই কি, আরে মুখ নিচু করে নিলে কেন? ওপরের দিকে তাকাও, তাকাও বলছি, তাকাও ওপরে। তমালের ধমকে দীপ্তি ভীত চোখ মেলে ধরতে দেখল রায়মা দেবী আর রমেনবাবুর শরীর পাথরে পরিণত হয়েছে। ওদের চোখের মণি দুটো সবুজ রং ধারণ করেছে, আর ওনাদের শরীর থেকে মাথা থেকে ঝুলে রয়েছে কত কত সাপ। এমন দৃশ্য দেখে দীপ্তি ভয়ে চিৎকার করে বাইরে চলে যেতে চাইলে তমাল ওর হাতটা শক্ত করে ধরে বলল, যাচ্ছ কোথায়? একটু আগেই তো বলছিলে মূর্তির চোখ বন্ধ করা কেন কালো কাপড়ে। এসো এসো আমার সাথে, এসো, তোমাকে দেখাবো। আরে চলো আমার সাথে, মেডুসার চোখগুলো কত সুন্দর হয় দেখাবো আমি, এসো। এই বলে এক প্রকার জোর করে ওর হাত ধরে নামিয়ে মূর্তির সামনে দাঁড় করালো তমাল। তারপর এক হাতে দীপ্তিকে শক্ত করে ধরে অন্য হাতে মূর্তির চোখ থেকে কালো কাপড়টা সরাতে সরাতে বলল, চোখ বন্ধ করে আছো কেন দীপ্তি? চোখ খোলো, চোখ খুলে তাকাও, দেখো কত সুন্দর ওর দৃষ্টি, দেখো।
দীপ্তি, দীপ্তি, একবার 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 তাকাও ওদিকে, একবার তাকাও। তমালের কথায় ঘর জুড়ে একটা মৃদু হাসির শব্দে ভরে ওঠে। দীপ্তি সঙ্গে সঙ্গে চোখ খুলে কাউকে দেখতে না পেয়ে মূর্তির দিকে তাকিয়ে আঁতকে ওঠে। মূর্তির চোখ দুটো সবুজ হয়ে জল করছে। মাথার উপর কাঁকড়া চুলগুলো ধীরে ধীরে নড়ে চড়ে উঠে সাপের আকার ধারণ করছে। সেই সাথে মূর্তির মুখে ফুটে উঠছে ক্রূর হাসি। দীপ্তি একভাবে সেদিকেই তাকিয়ে রইল। তমালের মুখেও ফুটে উঠেছে মৃদু হাসি। তমাল এগিয়ে গিয়ে দীপ্তির হাতটা ধরতে বুঝল তার হাতগুলো আগের মতো নরম নেই, বরং শক্ত পাথরে পরিণত হয়েছে। তারপর নিজের বাবা মায়ের কাছে গিয়ে তাদের হাত ধরতে বুঝল তারাও পাথরে পরিণত হয়েছে। তমাল পাথর হয়ে যাওয়া তাদের দেহটাকে একবার পিছন দিক থেকে জড়িয়ে ধরতেই ও চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা জল। এমন সময় অনুভব করল সেই প্রথম দিনের মতো একটা উষ্ণ হাওয়ার সাথে ভেসে আসছে মিষ্টি গন্ধ। তমাল পিছন ঘুরতে দেখলেও সেই লাস্যময়ী তার জীবনে এসে দাঁড়িয়েছে। তার মুখে মিষ্টি হাসি, পরনে সবুজ পোশাক। এরকম পোশাক এর আগে কখনো দেখেনি। তার উপর ওনার মাথায় চুলের বদলে সাপের বাসা। সে কামুক ভঙ্গিতে তমালের হাতটা চেপে ধরতে তমালের শরীরটা তুলোর মতো বাতাসে ভেসে চলেছে। সেই লাস্যময়ী নারী ধীরে ধীরে তমালের হাত ধরে এগিয়ে চলল অন্ধকারের মধ্যে। পিছনে পড়ে রইল তিনটে জীবন্ত মানুষের মূর্তি। নারীটি তমালকে বিছানায় বসিয়ে নিজেও পাশে বসল। তারপর উজ্জ্বল সবুজ চোখগুলো মোমবাতির আলোয় আরও বেশি জল করতে লাগলো। তমাল মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল। ও জানে এই নারী কখনোই তাকে একা ছেড়ে যাবে না, বরং যেই মানুষগুলোকেও সহ্য করতে পারে না সেই মানুষগুলোকেই পৃথিবীতে একটা জীবন্ত পাথরে পরিণত করে দেয়, যেমন ওর মা বাবা দীপ্তি আর সায়নকে করে দিয়েছে। ও তো সেই কবে থেকে ওর বাবা মাকে বুঝিয়ে চলেছিল এই পুরনো বাড়িটাকে বিক্রি করে দিয়ে একটা নতুন ঝাঁ চকচকে ফ্ল্যাট নেওয়ার জন্য। কিন্তু না, ওনারা কিছুতেই রাজি হলেন না। মনের মধ্যে রাগ হলেও বহিঃপ্রকাশ করার কোনো রাস্তা ছিল না। তাছাড়া বাবা মাকে এটাও বলেছিল দীপ্তির সাথে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে ওর আর ভালো লাগছে না, কারণ ও জানতো দীপ্তি ওর সাথে সম্পর্কে থাকলেও আরও বেশ কয়েকজনের সাথে গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। কিন্তু ওর বাবা মা ওর থেকে বেশি দীপ্তিকে বিশ্বাস করেছে। ওর মা মাথার দিব্যি দিয়ে ওই সম্পর্ক স্বাভাবিক রাখার জন্য চাপ দিয়ে গেছে। সবটা তো ও ভালো ছেলের মতোই মুখ বন্ধ করে মেনে নিয়েছিল। কিন্তু এই মেডুসা ওকে বুঝেছে, ওর হয়ে মানুষজনকে উপযুক্ত শাস্তি দিয়েছে, এমনকি সায়নকেও বাদ দেয়নি। সেদিন অফিসে ঝামেলা হওয়ার পর মেডুসাই তো সায়নকে বাড়িতে আনার আহ্বান জানিয়েছিল, আর ও সেই মতো কথা ছলে ভুলিয়ে নিজের বাড়িতে আনতেই মেডুসা নিজের কাজ সম্পূর্ণ করেছে। এই পৃথিবীতে মেডুসা থাকতে ওর যে আর কোনো অসুবিধা নেই সেটাও ভালো করেই জানে। অন্ধকারে জ্বলতে থাকা কাঁপা মোমবাতির আলোয় দেখল সেই নারীর দেহটা একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। জানলা খোলা পাল্লা দিয়ে বৃষ্টির ফোঁটার সাথে ছুটে আসছে ঠান্ডা বাতাসের দল। তার মধ্যে তমাল চোখ বুজে অনুভব করল ওর শরীরের ওপর চেপে বসেছে একটা নরম দেহ। তার শরীরটা সরীসৃপ প্রাণীর মতো পিচ্ছিল। তমাল বারবার চেয়েও জড়িয়ে ধরতে পারল না তাকে। জানলা দিয়ে আসা ঠান্ডা বাতাসের দাপটে কাঁপতে থাকা মোমবাতির শিখাটা ধপ করে নিভে যেতেই শরীরে যন্ত্রণা অনুভব করে তমাল। নিজের দেহটা নারীর কবল থেকে ছাড়াতে চাইলে আরও বেশি করে আঁকড়ে ধরো ওর শরীরটা। তমালের মনে হতে লাগলো ওর শরীর জুড়ে কিলবিল করছে অসংখ্য সরীসৃপ। তারাই যেন তার পুরো শরীর দংশন করে চলেছে। অনেকক্ষণ চুপচাপ সহ্য করলেও শেষ পর্যন্ত কষ্ট সহ্য করতে না পেরে চেঁচিয়ে ওঠে, আবারও পুরোপুরি স্তব্ধ হয়ে যায় ও। ঠিক সেই সময় আকাশ জুড়ে খেলে যায় বজ্রবিদ্যুৎ। মুহূর্তের আলোয় দেখা যায় একটা নারী মূর্তি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, আর তার পিছু পিছু একে একে চলেছে অজস্র সাপের দল। পরের দিন সকাল হতেই তমালের বাড়ির সামনে ভিড় ঠেলে ছুটে আসে দুজন মাঝবয়সী দম্পতি। দুজনেই উদ্বিগ্ন মুখে বাড়ির মধ্যে প্রবেশ করতে গেলে একজন উর্দি পরা পুলিশ ওনাদের আটকাতে ওনারা জানালেন ওনারা তমালদের পরিচিত। ওনার মতে ওনার মেয়ে দীপ্তির সাথে তমালের বিয়ে হবে সামনের মাসেই।
ওনাদের কথা ইন্সপেক্টর দুজন দম্পতিকে ওপরে নিয়ে যেতে দেখলেন 4টে মূর্তি বাইরে সাজানো রয়েছে, আর তমালের রক্তাক্ত দেহটা একপাশে শোয়ানো রয়েছে। সমস্তটা যে কিভাবে হয়েছে বা কি বৃত্তান্ত ইন্সপেক্টররা কেউই বুঝতে পারছেন না। কিন্তু ওই 4টে মূর্তির মধ্যে নিজেদের মেয়েকে দেখে কেঁদে ফেললেন দীপ্তির মা বাবা। এরপর নানা পুলিশি কাজের পর দীপ্তির মা বাবাই তমালের শেষকৃত্য করলেন। পুরো শহর জুড়ে শুধু ওই একটাই খবর সবার মুখে মুখে ঘুরছে। সকালের খবরে 4টে মূর্তি আর একটা অদ্ভুত মৃত্যুর খবর পড়ে দীর্ঘনিশ্বাস ফেললাম জোন্স। উনি চেয়ার ছেড়ে উঠে সেই গুপ্ত দরজা খুলে গোপন ঘরে ঢুকে পর্দা সরিয়ে মহিলা আর বাচ্চা ছেলের মূর্তির সামনে দাঁড়িয়ে বললেন, I failed again. আমি আবার হেলে গেলাম। সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। আমি অনেক খুঁজেও এই মূর্তি পেলাম না। আমি জানি না আবার কার উপর মৃত্যু বান নেমে আসছে। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়লেন উনি। তমাল চোখ খুলে নিজেকে আবিষ্কার করলো একটা সবুজ স্থানে। ধীরে ধীরে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে উঠে বসতেই দেখল ওর মা, বাবা, সায়ন আর দীপ্তি ওর দিকেই হাসি মুখে এগিয়ে আসছে। ওরা আর কেউই মানুষের মতো নয়, ওদের গায়ে চামড়া আঁশের মতো। সেগুলো কেমন সবুজ বর্ণ ধারণ করেছে, চোখের মণিগুলোও সবুজ রঙের। ওদের দিকে তাকিয়ে একবার নিজের হাত পাগুলোর দিকে নজর দিতে বুঝলো ও বাদ যায়নি। ওর শরীরের আকার, রং সব বদলেছে। ওরা আর কেউই মনুষ্য জগতের অংশ নয়, ওদের স্থান এখন এই স্থানে। বাকিরা ওর কাছে আসতেই সবাই একে অপরের দিকে মুচকি হাসি হেসে উঠল 5 জনে। সেই সাথে তমাল চেয়ে রইল জল থেকে স্নান করে উঠে আসা সেই নারীর দিকে। এতক্ষণ তোমরা শুনছিলে মেডুসার মৃত্যুবান, রচনা ইশিকা হাজরা। গল্প পাঠে ছিল প্রীতম। অন্যান্য চরিত্রে ছিল সৌভিক, আর্য, সৃষ্টি, সৌমদীপ, তৃষা। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে ছিলাম আমি, সায়ন্তন। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দূর্বা। শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বেল আইকনে ক্লিক করতে ভুলো না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন এবং দুর্দান্ত গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। শুভরাত্রি।